আজ 29 নভেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরি মসজিদ তৈরি মুসলিমরাও ভালো চোখে দেখছেন না। এবার হুমায়ুন কবিরকে তীব্র কটাক্ষ করলেন মৌলানা মুমতাজুল ইসলাম। বাবরি মসজিদ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী আবারও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, মুর্শিদাবাদের মানুষকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দলই, মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন। নবান্নে মমতার বৈঠকে ডাক পেয়েও কেন যাচ্ছেন না শুভেন্দু? বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ মুসলিম সমাজের একাংশ ভালো চোখে দেখছেন না। মৌলানা মুমতাজুল ইসলাম, যিনি ইসলামিক জলসাতে জনপ্রিয় একজন ব্যক্তি, এবার তিনি হুমায়ুনকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন। তিনি বলেন, হুমায়ুন কবির 20 থেকে 25 বছর রাজনীতি করছেন। এতদিন তিনি মুসলিমদের জন্য কি করেছেন তার হিসেব দিন। আর এখন হঠাৎ করে বাবরি মসজিদ করার কথা কেন বলছেন? আসলে সবটাই রাজনৈতিক কারণ। তিনি ভরতপুরের বিধায়ক। তিনি বেলডাঙ্গায় কেন মসজিদ করতে আসছেন? আর এই মসজিদ করে মানব জাতির কি লাভ হবে? তিনি ঠিক কি বলছেন শুনে নিন। আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20-25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব লুকিয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন। তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে। এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক। মসজিদ অবশ্যই উনি করতে পারেন, ওনার মসজিদ করার রাইট আছে, কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? সেই মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর হবে কেন? কারণ একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে। যেখানে শুনুন, বাবরি মসজিদ একটাই। হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন, ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না। আমাদের যেটা ঐতিহ্যবাহী 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, সেটা আমাদের অন্তরে আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি, তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম। বাবরি মসজিদ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী আবারও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, মুর্শিদাবাদের মানুষকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। 6 ডিসেম্বর তিনি উপস্থিত থাকবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ধার্মিক মানুষ, কিন্তু আমি সেকুলার প্র্যাকটিস করি। আমি এখনই কোনো মন্তব্য করব না, তবে এই সুযোগটা মুর্শিদাবাদের মানুষদের কাজে লাগাতে হবে। আমি ধার্মিক মানুষ, আমি সেকুলার প্র্যাকটিস করি, কিন্তু আমি কিন্তু ধার্মিক মানুষ। তো এইটা আমি একটা কথাই শুধু বলবো, আমি একটা কথা বলবো, এতদিন পরে মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার, ইউনিভার্সিটি হওয়া দরকার, দাবিটা খুব জোরে উঠছে। এইটা মুর্শিদাবাদের মানুষকে কাজে লাগাতে হবে যে সত্যি ইউনিভার্সিটি চাই, হসপিটাল চাই। এতদিন কিন্তু আমরা অনেক চিৎকার করেছি, ওইভাবে দাবিটা সারা রাজ্যের মানুষ, প্রান্তে প্রান্তের মানুষ কিন্তু আওয়াজ শুনেনি। যে ওখানে একটা ধর্মস্থান তৈরি হওয়ার কথা হয়েছে বলেছি, আগামী দিনে কি হয় বলতে পারবো না। 6 ডিসেম্বরের পরে এই বিষয়ে বক্তব্য বলবো, কারণ ইতিপূর্বে হুমায়ুন সাহেব অনেক কথা বলেছেন। বার খাইয়ে যে হুমায়ুন সাহেবের কথাতে হা মিলিয়েছে, সবাই ব্যাক ফায়ার করেছে। আমি এখন হাও মিলাবো না, নাও বলবো না। 6 ডিসেম্বরের পরেই বাবরি মসজিদ বলুন বা মুর্শিদাবাদের ধর্মস্থান বলুন, এই নিয়ে মন্তব্য করবো। তবে আমি একটা কথা বলবো, এই যে এখন রেডে করে উঠেছে মানুষজন, মুর্শিদাবাদে হসপিটাল দরকার, কি বলে
হসপিটাল দরকার, আগে আগে ইউনিভার্সিটি দরকার, আগে কলকারখানা দরকার। এইটা মুর্শিদাবাদের মানুষকে কিন্তু ক্যাশ করতে হবে। বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দলই, মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন। গত কয়েক মাস ধরে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার খবরের শিরোনামে। এবার তিনি জোর গলায় বলছেন বাবরি মসজিদ হবেই। রেজিনগরে 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, কিন্তু শিলান্যাসের প্রস্তুতি শুরু হতেই বাধার মুখে পড়েছে বলে অভিযোগ হুমায়ুনের। তার সরাসরি দাবি, শাসক দল তৃণমূল এবং প্রশাসনের মদতে বাধা দেওয়া হচ্ছে। বেলডাঙ্গার আইসির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের কর্মসূচিতে যোগ দেবেন কিনা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন হুমায়ুন। শুধু বলেছেন যাব কিনা এখনই বলার সময় আসেনি। রেজিনগরে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করা শিল্পতালুকের জমি 14 বছর ধরে পড়ে থাকার উদাহরণ টেনে প্রশ্ন তুলেছেন, জগন্নাথ মন্দির হলে বিতর্ক হয় না, বাবরি মসজিদে কেন বিতর্ক? তিনি হুঁশিয়ারি দিয়েছেন 6 ডিসেম্বর শিলান্যাস হবে, রেজিনগর থেকে বহরমপুর এনে 34 ব্লক করে দেব, কোন শক্তি আটকাবে দেখব। যে 6 বিঘা জমিতে মসজিদ হবে বলা হচ্ছে, সেই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী দাবি করেছেন তিনি কাউকে জমি বিক্রি করেননি, রাতারাতি তিনি জমি ঘিরে ফেলেছেন। ফলে হুমায়ুনের কর্মসূচি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। নবান্নে মমতার বৈঠকে ডাক পেয়েও কেন যাচ্ছেন না শুভেন্দু? বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 1 ডিসেম্বর নবান্নের 2টি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বিকেল 4টে রাজ্য লোকায়ুক্ত কমিটি এবং 4:15তে রাজ্য মানবাধিকার কমিশনের নির্বাচনী বৈঠক। নিয়ম অনুযায়ী 2টি বৈঠকেরই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দপ্তরে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যাবেন না। তার বক্তব্য, দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে বসব না। খগেন মুর্মুর ওপর হামলা, বিজেপি কর্মীদের রক্ত তৃণমূলের হাতে লেগে আছে, তাদের সঙ্গে হাসি মুখে বৈঠক করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন রাজ্য পুলিশের মদতে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, বিধানসভায় একদলীয় শাসন চলছে এবং এসব বৈঠক কেবল লোক দেখানো আইওয়াশ। তৃণমূলের পাল্টা জবাব, আমন্ত্রণ না দিলে শুভেন্দু বলতেন ডাকেনি, দিলে বলছেন যাব না। শাসক দলের দাবি, বিরোধীরা গঠনমূলক কোনো কাজে আগ্রহী নয়, শুধু ইস্যু তৈরি করে রাজনীতি করাই তাদের লক্ষ্য। গত 4 বছরে এই ধরনের কোনো বৈঠকে শুভেন্দু কখনো যোগ দেননি, এবারও তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। কলঙ্কিত মুখ্য সচিব দুর্নীতিবাজ মনোজ পান্তকে দিয়ে বহু মৃত এবং অবৈধ বাংলাদেশের নাম রেখে দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারীর অভিযোগ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুরুতর অভিযোগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআরে তিনি বলেন, এখনো 1,20,00,000 ভোটারের গণনা ফর্ম ডিজিটাইজ হয়নি এবং যা হয়েছে তাতে মাত্র 27.5 থেকে 28 লক্ষ নাম বাদ গেছে, যা অত্যন্ত কম। তার সরাসরি অভিযোগ, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত টেন্টেড এবং কোরাকে দিয়ে বহু মৃত ভোটার এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় রেখে দেওয়া হচ্ছে। মনোজ পান্ত নিজে ইআরও, এইআরও, ডিওদের ফোন করে বলেছেন কোনো নাম বাদ দেবেন না। শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন, বিজেপি অবৈধ ভোটারদের নাম বাদ দিয়েই ছাড়বে। আমাদের হাতেও 6, 7, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। প্রক্রিয়া আরো 2 মাস চলবে, আমরা পুরো নজর রেখেছি। তৃণমূলকে যাত্রা পার্টি বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, একদিকে মমতা অভিষেক এসআইআর বন্ধ করার কথা বলছেন, অন্যদিকে 10 জন সাংসদ পাঠিয়ে কমিশনারের পা ধরাচ্ছেন এবং মনোজ পান্তকে দিয়ে নাম রাখার চেষ্টা করছেন। একই অঙ্গে বহুরূপ, এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব নয়। অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও, এইআরও, ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন। অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। এসআইআর হোনে नहीं दूंगा, পুরা লড়াই হোগা, আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 বিএলএ দিয়েছেন কেন? বাংলার লক্ষ্মীরা নারায়ণ হারা, পরিযায়ী ইস্যুতে সরব সুকান্ত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিক। তৃণমূল এদের বাঙালি অস্মিতার প্রতীক করে ভিন রাজ্যে বাংলা বলার জন্য হেনস্থার অভিযোগ তুলে এসআইআর এর বিরোধিতা করছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলছে, বাংলার কর্মসংস্থান নেই বলেই লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক গুজরাট, মহারাষ্ট্রে ইটের ভাটায় ধানের খেতে গিয়ে কাজ করতে বাধ্য। ব্যারাকপুর সংকল্প যাত্রায় বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলার লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কিন্তু নারায়ণ
উন্নয়ন কোথায়? গুজরাটে ইটের ভাটায় ধানের খেতে তৃণমূল বাংলার লক্ষ্মীদের নারায়ণ ছাড়া করছে। তৃণমূলকে ভোট দিলে ইজ্জত ছাড়া হতে হবে। বিজেপির অভিযোগ, পরিযায়ী শ্রমিক বলতে মমতা আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝাচ্ছেন এবং এসআইআর এর বিরোধিতা করে তাদের রক্ষা করতে চাইছেন। অন্যদিকে বিজেপি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লিতে কর্পোরেট চাকরি করা বাঙালি যুবাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। পরিযায়ী শব্দটি দুই দল দুই অর্থে ব্যবহার করছে। তৃণমূলের কাছে এই বাঙালি অস্মিতা, বিজেপির কাছে তৃণমূল ব্যর্থতার প্রতীক। রাজনৈতিক মহল মনে করছে 2026-এ এই পরিযায়ী শব্দবন্ধই হবে সবচেয়ে হাই ভোল্টেজ ইস্যু। ভালো খেলা কে খেলতে পারে? আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের বোনেদের মায়েদের মুখ বন্ধ করতে চান, আর সমস্ত লক্ষ্মীরা গ্রামে গঞ্জে যাবেন, দেখতে পাবেন সব লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর কাছে নারায়ণ নেই। নারায়ণ কোথায়? নারায়ণ অন্য রাজ্যে, গুজরাটে। নারায়ণ গুজরাটে ইটের ঝাপা মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কারণ গুজরাটে সে রাজমিস্ত্রির কাজ করতে গেছে, কোথাও ধান লাগাতে গেছে, কোথাও ছোট একটা রোজগারের কাজ করতে গেছে, কারণ পশ্চিমবঙ্গে রোজগার নেই। এই গোটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীদের নারায়ণ ছাড়ার কাজ যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বলেছেন, আমি এই নারায়ণদেরকে এখানে থাকতে দেবো না। ঠান্ডা ঘরে বসে জ্ঞান গর্ভ বানিয়ে দিলেই চলবে না, এবার শ্রমিকের তোপের মুখে সিইসি জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার উল্টো ছবি, যেখানে তৃণমূল সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির ইশারায় কাজ করার অভিযোগ তুলেছিল, সেখানেই শুক্রবার সরাসরি জ্ঞানেশ কুমারের নাম নিয়ে তোপ দাগলেন বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ দুটি বানিয়ে দিলেই চলবে না। জ্ঞানেশ কুমারকে গ্রাউন্ড জিরো এসে নিজে দেখতে হবে, ফোনে হবে না, প্রয়োজনে এখানে এসে অফিস খুলে বসতে হবে। শ্রমিকের অভিযোগ, তৃণমূল এখন বিএলওদের চাপ দিয়ে মৃত ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকায় তুলে রাখছে। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা ববির অভিযোগের পর শ্রমিক জানান, আগামী 2 থেকে 5 ডিসেম্বরের মধ্যে বিজেপি প্রতিনিধি দল জাতীয় কমিশনে যাবে। তিনি দাবি করেন, ডিইওরা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন, বিএলওরা অসুস্থ হচ্ছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব কমিশনের। ফলে একই সিইসি এর বিরুদ্ধে দুই প্রধান দলের বিপরীত অভিযোগে রাজ্য রাজনীতির নতুন মোড় নিল। যোগ্য ভোটারের নাম বাদ গেলে বরদাস্ত নয়, 2 ঘন্টার বৈঠকে কমিশনকে 5 প্রশ্ন তৃণমূলের। শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 2 ঘন্টার বৈঠক করল তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। ডিরেক এবং ব্রাইন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শতাব্দী রায়ের নেতৃত্বে গিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া তৎক্ষণাৎ স্থগিত করার দাবি জানায় এবং 5টি প্রশ্ন তুলে ধরে। তাদের বক্তব্য, তাড়াহুড়ো করে এসআইআর করা যাবে না, কারণ এর ফলে এখনো পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে, বিএলওদের ওপর চাপ এবং হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল প্রশ্ন করেছে, এসআইআর উদ্দেশ্য কি ভুয়ো ভোটার ধরা নাকি অনুপ্রবেশকারী? তাহলে বেছে বেছে শুধু বাংলায় কেন, সীমান্তবর্তী অন্য রাজ্যে নয় কেন? দলের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছে। বিজেপি নেতারা যা বলেন পরদিন কমিশন তাই বলে। ভোটার তালিকা যদি ভুয়ো হয়, তাহলে বর্তমান সরকার এবং সাংসদদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। বৈঠক শেষে ডেরেক জানান, কমিশন 5 প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে, একজন প্রকৃত ভোটারের নামও বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে এবং প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এসআইআর স্থগিত রাখতে হবে। অভিষেকের চ্যালেঞ্জের পর 10 জনের দলের সঙ্গে বৈঠক করলেও লাইভ টেলিকাস্ট হয়নি। এখন দেখার কমিশন তৃণমূলের দাবি মেনে পিছু হটে কিনা। এসআইআর ধরিয়ে দিল পলাতক স্বামীকে, সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কিশোরচা গ্রামের কার্তিক মাইতি 6 বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিলেন। স্ত্রী মৌসুমী এবং 2 সন্তানকে গ্রামে রেখে হায়দ্রাবাদে সোনার কাজ করতেন তিনি। এসআইআর এর ফর্ম পূরণের সময় বিএলও মায়াদুলি জানান, কার্তিকের নাম ইতিমধ্যে সোনারপুর থেকে ফিল আপ হয়ে গেছে। পরিবার সোনারপুরে গিয়ে দেখে কার্তিক দ্বিতীয় বিয়ে করে সন্তান স্ত্রী নিয়ে সংসার করছেন। এখন তিনি দ্বিতীয় পরিবার নিয়ে কিশোরচকে ফিরেছেন এবং 2 স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। কার্তিক বলেন, লোক লজ্জার ভয়ে যোগাযোগ রাখিনি, এখন 2টো পরিবারকে নিয়ে থাকতে চাই, কিন্তু প্রথম স্ত্রী মৌসুমী তা মানতে রাজি নন। তিনি বলেন, 7 বছর আগে আমাদের ফেলে গেছে, 6 বছর কোনো খোঁজ নেই, আমি আশা নিয়ে বেঁচেছি, 17 বছরের সংসারের পর আমাদের ভুলে গেল। 2 পরিবার নিয়ে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তবু তাকে ফেরানোর চেষ্টা করব, না ফিরলে বড়রা ব্যবস্থা নেবেন। দ্বিতীয় স্ত্রী মুখ খোলেননি। প্রায় একই সমস্যা মুর্শিদাবাদেও। 2 স্ত্রী, এসআইআর ফর্মে কোন স্ত্রীর নাম লেখা থাকবে? সঙ্গে বিতর্ক, শেষমেশ কি ঘটল? শোরগোল বাংলায়। মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর চুয়াপাড়ায় এসআইআর এনুমারেশন ফর্ম ঘিরে অভূতপূর্ব বিপত্তি। শুকুর মণ্ডলের 2 স্ত্রী, প্রথম পক্ষ মমতা বিবি ও দ্বিতীয় পক্ষ মর্জিনা বিবি, দুজনেই ফর্মে নিজের নামই স্ত্রী হিসেবে লেখাতে চায়। ফর্মে স্ত্রীর নামের জন্য একটাই ঘর থাকায় 2 সতীনের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায়। কেরলে কর্মরত শুকুর ফোনে বিএলও নাজমুন নেশাকে বলেন, একজনের নাম লিখলে অন্যজন রাগ করবে, 2 জনের নামই লিখতে হবে, নইলে ফর্মে আরেকটা ঘর বাড়াতে হবে।
প্রথম স্ত্রী মমতা বলেন, আমাদের মধ্যে খুব মিল, ঝামেলাই নেই। সরকারের দুজনের নাম লেখার জায়গা দেওয়া উচিত। বিএলও বুঝিয়ে সমাধানের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। দমকলের বিডিও পার্থসারথী মণ্ডল বলেন, প্রশ্নটা যুক্তিযুক্ত, কিন্তু সমাধান আমার কাছে নেই। কমিশনকে নির্দেশ দেয়, তার অপেক্ষায় আছি। ফলে দুই স্ত্রীর নাম নিয়ে এসআইআর ফর্ম আটকে গেল। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।